আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র জটিল সংখ্যা এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল 3 নাম্বার প্র্যাকটিস ক্লাস। তো আজকে 3 নাম্বার প্র্যাকটিস লেকচারে আমরা আমাদের মূল বইয়ের আমাদের পরবর্তী যে টপিকটা আছে সঞ্চার পথের সমীকরণের পরবর্তী অঙ্কগুলো দেখব। গত ক্লাসে আমরা প্রথম অঙ্কটা করেছিলাম, আজকে আমরা এর পরেগুলো দেখব। তো আমাদের এই পরবর্তী যে প্রশ্ন সে প্রশ্নটা হচ্ছে এই যে 4 নাম্বারটা, এটা আমাদের যশোর বোর্ড 2017 সালে পরীক্ষায় সৃজনশীলের আসছিল ক নঙে। তো আমাদের বলতেছে এখানে যদি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হয় তবে নিম্নলিখিত সমীকরণগুলি দ্বারা নির্দেশিত সঞ্চার পথের নাম উল্লেখ সহ সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ আমাদের এখানে জেড এর মানটা দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই, তো আমাদের জেড এর মানটা এক্স প্লাস আই ওয়াই বসাতে হবে। ঠিক আছে, জেড এর মানটা বসাতে হবে কি এক্স প্লাস আই ওয়াই। এরপরে আমাদের এখান থেকে সমাধান করতে হবে, সমাধান করে আমাদের যে সমীকরণ বের হবে সেই সমীকরণ লিখতে হবে, আর ওই সমীকরণের নামটা কি সেটা উল্লেখ করতে হবে। এটা হচ্ছে প্রশ্ন। তো এরকমভাবে 8-এর 1 থেকে শুরু করে যা যা আছে সবই এক ক্যাটাগরির প্রশ্ন। অর্থাৎ আমাদের জেড এর মান বসায়া এই সমীকরণগুলো সমাধান করে একটা নতুন সমীকরণ তৈরি করতে হবে। সেই সমীকরণের নামটা কি সেটা বের করতে হবে। অর্থাৎ সেই সমীকরণটা কি একটা বৃত্তের সমীকরণ, নাকি পরাবৃত্তের সমীকরণ, নাকি উপবৃত্তের সমীকরণ, নাকি অধিবৃত্ত, নাকি সরলরেখা, এটা আমাদের বের করতে হবে। এই হচ্ছে আমার এই ক্যাটাগরির অঙ্কগুলো। সবাই কি আমার কথাটা বুঝতে পারছো যা বললাম? একটু রেসপন্স করো। আচ্ছা, থ্যাংক ইউ মুশফিক, ফাহমিদা, অঞ্জনা, ঝুমা, একটু রেসপন্স করবা। হ্যাঁ, একটু ক্লিয়ারলি আমাকে জানাবা। ফাহমিদা একটু তুমি চ্যাট বক্সে বইলো বুঝতে পারলা কিনা, হ্যাঁ আমাকে একটু জানাও, SMS দিয়ে বইলো, রেসপন্স করো। ওকে, তাহলে এবার আমরা যাচ্ছি। বাসায় কেউ নাই এই জন্য আজকে লেট হলো আর কি। আচ্ছা, বাসায় কেউ নাই বলতে মুশফিক বুঝে নাই, বাসায় কেউ নাই বলতে মানে কি সবাই গেছে বাইরে, তুমি একা বাসায়? জি স্যার। তোমার বাসায় কে কে থাকে একসাথে? স্যার আমার আম্মু আর আব্বু থাকে। ও, তারা কই গেছে? বেড়াতে গেছে? জি স্যার। তুমি যাও নাই? না স্যার। কেন? স্যার আমাদের বাসা তো গ্রামে, এই জন্য আর কি আমি আছি আর সবাই গেছে। ও, কয়দিনের জন্য? আগামীকাল থাকবে, তারপরের দিন পরশুতে চলে আসবে। তুমিও যাইতা ঘুরে আসতা, বেশি দিন তো কাটবে না, পড়ার ক্ষতি হবে এজন্য। জি স্যার। ওই একটু মাঝে মধ্যে ঘোরাফিরি করা লাগে বুঝছো, পড়া তো থাকবেই, পড়ালেখা তো আমরা করবই, এর পাশাপাশি আমাদের একটু এন্টারটেনমেন্ট দরকার আছে না। আচ্ছা, তো একটু ওয়েট দেখি, আমি বের করতেছি। হ্যাঁ, লাস্টে যশোর বোর্ডের একটা প্রশ্ন এখানে ছিল, যশোর বোর্ড তুমি পাই তো অনেক জায়গায় খুঁজা। আচ্ছা যাই হোক, আমি এটা সমাধান দেখা দিচ্ছি, সমাধান দেখা করতেছি, ওয়েট করো জাস্ট কিছুক্ষণ। হ্যাঁ, আমি একটু সমাধানটা বের করি, সবাই একটু এখানে থাকো, লাইনে থাকো। তো সবাইকে বলতেছি আমি যে আজকে তোমাদের ম্যাথগুলো করা দিব না, কিছু কিছু ম্যাথ সিমিলার দিব, এটা করবা, আমাকে দেখাবা। হ্যাঁ, তাহলে মোটামুটি বুঝবো যে হ্যাঁ আমার যে পড়ানোর যে এটা সার্থক, বা তোমরা যখন ম্যাথগুলো সলভ করতে পারবা তখন আরো সহজ লাগবে তোমাদের কাছে, তোমরা নিজেরাই প্র্যাকটিস করতে পারবা ইজি ইজি ভাবে। আচ্ছা, তো আমি বের করতেছি, একটু ওয়েট করো। আমরা এটা করব হচ্ছে গিয়ে হ্যাঁ 4 নাম্বার প্রশ্ন। এই হচ্ছে আমাদের সমাধান, আমি সমাধান দেখে বুঝাবো, সমস্যা নাই, বেশিক্ষণ লাগবে না, ম্যাথ পারলেই হলো, বাকিটা এমনি সলভ করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, চলো শুরু করি।
এই হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নটা আমরা এখন সমাধান করব। 4 নাম্বার মনে হয় দেখতে পাচ্ছ সবাই। দেওয়া আছে দিয়ে আমরা শুরু করতেছি। তো পরবর্তীতে জয়েন করছো কে কে দেখি। ফাহমিদা তো ছিল, শিবন জয়েন করছো আবার, থ্যাংক ইউ। এবার দেখো সবাই, হ্যাঁ খেয়াল করো। দেওয়া আছে দিয়ে আমরা শুরু করলাম। দেওয়া আছে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। দেখো তো সবাই দেখতে পাচ্ছ কিনা, দেখা যাচ্ছে কিনা। দেওয়া আছে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, দেখা যাচ্ছে? কথা বইলো, রেসপন্স করো। আচ্ছা এবার নেক্সট। তো আমাদের এখন পরবর্তী অংশ হচ্ছে আমাদের এই যে সমীকরণ যা দেওয়া আছে আমরা তা তুললাম। একটু ওয়েট করো, আমি একটু তোমাদেরকে দেখাইতেছি। আরিফ জয়েন করছো, থ্যাংক ইউ। আমাদের এখানে দেওয়া আছে সমীকরণটা মডিউলাস জেড প্লাস আই ইকুয়াল টু জেড বার প্লাস 2। একটু আমি একটু ডান দিকে নিচ্ছি একটু সহজ করার জন্য, বইটা রাখতে সমস্যা হচ্ছে তো জন্য। একটু ওয়েট। হ্যাঁ এবার ঠিক আছে, ওকে শুরু করলাম। দেখো তো এখানে আমাদের এই জেড বার বলতে বোঝায় অনুবন্ধী, অনুবন্ধী জটিল সংখ্যা। খেয়াল রাখবে, হ্যাঁ জেড বার বলতে কি বোঝায়? অনুবন্ধী জটিল সংখ্যা। অর্থাৎ আমাদের জেডের মান যা থাকবে সেগুলো ঠিক থাকবে, জাস্ট মাঝখানেটার চিহ্ন চেঞ্জ হবে। প্লাস থাকলে মাইনাস হবে, আর মাইনাস থাকলে কি হবে? প্লাস হবে। তো মনে করো আমি দেখাচ্ছি, আমাদের দেওয়া ছিল জেডের মান, তারা বলে দিয়েছে জেডের মান হবে এক্স প্লাস আই ওয়াই, দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই। তাহলে অনুবন্ধী হচ্ছে জেড বার। অনুবন্ধী জটিল সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করা হয়? জেড বার দিয়ে প্রকাশ করা হয়, জেড বার। তো এই হচ্ছে জেড, এই হচ্ছে বার, জেড বার। তো কীভাবে হবে? জাস্ট সিম্পলি এক্স প্লাসটা কি হবে? মাইনাস হয়ে যাবে, এক্স মাইনাস আই ওয়াই হবে। এই হচ্ছে জেড বারের উত্তর। মনে রাখতে হবে আমাদের কোনো রাশির উপরে একটা দাগ দেওয়াকে বলা হয় অনুবন্ধী জটিল সংখ্যা। আর অনুবন্ধী বের করার নিয়ম হচ্ছে আমাদের আগের ফর্মে যা ছিল সেটাই থাকবে, জাস্ট প্লাস থাকলে মাইনাস হবে আর মাইনাস থাকলে প্লাস হবে। এটাকে বলা হয় অনুবন্ধী জটিল সংখ্যা। সবাই কি বুঝতে পারছো সিস্টেমটা? সবাই রেসপন্স করো, আমাকে জানাইও বুঝতে পারলা কিনা। জি স্যার। ওকে থ্যাংক ইউ। তো এটা মনে রাখবা, এটা হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যার হিসাব। তো চলো আমরা নেক্সট যাচ্ছি। তো এখন জেড এর মান বসাবা এক্স প্লাস আই ওয়াই, আর আই এর মতো আই, আর জেড বারের মান হচ্ছে কি এক্স মাইনাস আই ওয়াই। তারা কি ডাইরেক্ট করে নাই, তারা আর কি বসায় করতেছে। তো আসলে আমি একটু পরে ডাইরেক্ট যদি বসাই ডাইরেক্ট বসাতে পারি, এই দেখো ডাইরেক্ট বসানো যায়। তো জেড এর মান এক্স প্লাস আই ওয়াই প্লাস আই যা আছে তাই, আর জেড বারের মান এক্স মাইনাস আই প্লাস 2 যা আছে তাই। এতটুকু বুঝতে পারছো না? রেসপন্স করতে হবে, এতটুকু বুঝছো? আচ্ছা এবার আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে বাস্তব অংশ এক পাশে রাখবো আর অবাস্তব অংশ এক পাশে। এই জায়গার মধ্যে বাস্তব অংশ হচ্ছে শুধু এক্স। বাস্তব অংশটা কি? আই হচ্ছে কাল্পনিক অংশ, আই বাদে বাকি সব বাস্তব অংশ। তো এখানে 3টা অংশ, এক্স প্লাস আই ওয়াই প্লাস আই। তো এই 3টা অংশের মধ্যে এখানেও আই আছে, এখানেও আই আছে। এটাও অবাস্তব অংশ, এটাও অবাস্তব অংশ। কথা বুঝতে পারছো সবাই? যেখানে আই থাকবে সেখানেই অবাস্তব। মন থাকবে সবার? রেসপন্স করো। যেখানেই আই থাকবে সেখানেই কি? অবাস্তব। থ্যাংক ইউ খাদিজা, জয়েন করছো, খুশি হলাম। বাকিরা কি বুঝতেছো? রেসপন্স করো, কথা বলো একটু। আচ্ছা অঞ্জন, আরিফুল, ফাহমিদা রেসপন্স করবা, ঝুমা রেসপন্স করবা। ওকে, তো এটাও অবাস্তব অংশ, এটা অবাস্তব। ওকে, এরপরে আমাদের বাস্তব হচ্ছে শুধু এক্স। আচ্ছা এই জায়গার মধ্যে বাস্তব অংশগুলো কি কি বলতে পারবা? ডান পাশে বাস্তব অংশগুলো কি কি আছে? এক্সেলেন্ট। এক্স বাস্তব অংশ, 2 বাস্তব অংশ, কারণ এখানে কোনো আই নাই। তবে এইটা অবাস্তব, মাইনাস আই ওয়াই, এ জায়গার মধ্যে যেহেতু আই আছে তার মানে এটা একটা অবাস্তব অংশ। ক্লাসের সবাই এই এতটুকু কথা বুঝতে পারছো?
ওকে, থ্যাংক ইউ। তো এখন কথা হচ্ছে বাস্তব আর অবাস্তবগুলোকে আমরা এক পাশে করব, তো এক পাশে করে দাও। তো এখানে যেহেতু এক পাশেই আছে, তো এখান থেকে আমরা আইটা কমন নিলাম, কমন নিব এক পাশে করার পর একটু কমন গেলে কমন নিব, আই কমন নিলে থাকবে y+1, আর এখানে তো আগের মতো যা আছে তাই, আর মডিউলাস যা আছে তাই। আর এই জায়গার মধ্যে এক পাশে আনলাম x+2, এক পাশে আনলাম -iy, আর মডিউলাস যা আছে তাই। এই পর্যন্ত দেখো তো সবাই বুঝতে পারলা কিনা? এতটুকু বুঝছো? রেসপন্স করতে হবে, কথা বলতে হবে। সবাই এতটুকু বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, একটু রেসপন্স ভয়েসে ভালোভাবে করলে ভালো হতো। আচ্ছা, এরপর দেখো নেক্সট। তো এরপর আমাদের মডিউলাসটা তুলে দেওয়ার পালা। মডিউলাস যদি আমরা তুলে দিতে চাই বা চেষ্টা করি, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বর্গমূল আনতে হবে। বর্গমূল এনে দেন আমাকে বাস্তব স্কোয়ার অবাস্তব স্কোয়ার এই কাজটা করতে হবে। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা বর্গমূল আনবো দুই পাশে। আসলে আমাদের এই বাস্তব অবাস্তব আলাদা করার পর এই মডিউলাসটা তুলে দিতে হয়, মডিউলাসটা উঠা দিতে হয়। আর মডিউলাস উঠে দেওয়ার নিয়ম হচ্ছে বর্গমূল আনতে হয়। বর্গমূল এনে তারপরে বাস্তব স্কোয়ার করতে হয়, প্লাস অবাস্তব স্কোয়ার করতে হয়, অবাস্তব অংশের স্কোয়ার করতে হয়, মানে বড় করতে হয়। যেমন দেখো এখানে মডিউলাসটা উঠিয়ে দিয়ে বর্গমূল আনছি, এবং আমাদের মডিউলাসের মধ্যে বাস্তব হচ্ছে এক্স, তো এক্স লিখে স্কোয়ার করছি সূত্রে প্লাস। আর মডিউলাসের মধ্যে অবাস্তব অংশ ছিল আই দিয়ে y+1 এই অংশটা। তবে আমরা যখন বর্গ করব তখন এই আইটা লেখা যাবে না, আই এর বাদ দিয়ে আই এর সহগটা লিখবা, অর্থাৎ অবাস্তব অংশের সহগ যা থাকবে সেটা লিখে স্কোয়ার করবা। তো এখানে সহগ কত? y+1, তো এই y+1 লিখে তারপর স্কোয়ার করলাম। সবাইকে বলতেছি খেয়াল রাখবা, আমরা যদি মডিউলাস তুলতে চাই তাহলে বাস্তব অংশের হোল স্কোয়ার করতে হয় আর অবাস্তব অংশের হোল স্কোয়ার করতে হয় বর্গমূলের মধ্যে। তবে অবাস্তব অংশের হোল স্কোয়ার করার সময় এই আইটা লেখা যায় না, আইটা বাদ দিয়ে লিখতে হয়। কথা কি বুঝতে পারছো? মনে থাকবে? কথা বলো বাকিরা, রেসপন্স করো, ভয়েসে কথা বলো। এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, এরপর ডান দিকেও সেম, বাস্তব অংশ x+2 হোল স্কোয়ার করে দিলাম সূত্রে প্লাস, অবাস্তব অংশ হচ্ছে -y, আইটা বাদ দিয়ে লিখবো, তো -y হোল স্কোয়ার, আসলে মাইনাসটা লেখে না আর কি, -y হোল স্কোয়ারগুলো করবো, একই হবে, উত্তর তো প্লাসই হবে। তো এই যে এই লাইনটা থেকে আমরা যে এই লাইনটা তৈরি করছি, এই জায়গায় কারো কোনো বুঝতে সমস্যা আছে বা কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এরপরে কাজটা কি? এরপরে কাজ হচ্ছে দুই পাশে আমরা বর্গমূল তুলে দিব। তো দুই পাশে বর্গমূল তুলে দিতে আমাদের করণীয় হচ্ছে বর্গ করতে হবে, উভয় পক্ষে বর্গ করেই। তো বর্গ করলে এই বর্গমূল কাটা, এই বর্গমূলও কাটা, আর ভেতরে যা ছিল x² প্লাস y+1 হোল স্কোয়ার, আর এখানে যা ছিল x+2 হোল স্কোয়ার প্লাস y², যা আছে তাই রইল। এই হচ্ছে নিয়ম। তো খেয়াল রাখবা, আমি সিরিয়াল মতো তোমাদের বলে আসতেছি, এই টাইপের অঙ্কের নিয়মটা খুবই কমন। প্রথমেই জেড দেওয়া আছে, জেডের মান যেখানে থাকবে সেখানে জেডের মান বসা দিবা, এরপরে অনুবন্ধী বলে অনুবন্ধীর মান বসাবা, মডুলাস যা আছে তা রইল। এরপরে বাস্তব অংশ এক পাশে, অবাস্তব অংশ এক পাশে, এবং অবাস্তব অংশ যদি কমন যায় তাহলে কমন নিবা আর বাস্তব অংশ আলাদা করবা। এরপরে হচ্ছে মডিউলাস তোলার নিয়ম। মডিউলাস তুলতে গেলে বর্গমূল দিতে হয় এবং বাস্তব অংশ স্কোয়ার প্লাস অবাস্তব অংশ স্কোয়ার করতে হয়, আর অবাস্তব অংশ স্কোয়ার করতে গেলে আই বাদ দিয়ে লিখতে হয়। এরপরে কাজ হচ্ছে আবার বর্গমূলটা কাটতে হয়, ভ্যানিশ করতে হয়, বর্গমূল কাটতে আবার দুই পাশে বর্গ করতে হয়। এই সিস্টেমটা প্রতিটা অঙ্কই সেম। এই টাইপের যত অঙ্ক আছে, সঞ্চয় পথের সমীকরণ বের করা এবং সঞ্চয় পথের নাম উল্লেখ করা, প্রতিটা অঙ্কেই এই কাহিনীগুলো সেম।
এই সিস্টেমটা মনে রাখতে পারলে সকল অঙ্ক তুমি ইজিলি করতে পারবা। আমার কথা কি বুঝতে পারছো যা বলছি? নিয়মটা মনে রাখবা যে কোন ধাপের পর কোন ধাপে কি নিয়মে ফলো করতে হয়। এতটুকু বুঝতে পারছো? রেসপন্স করো। সব এতটুকু ক্লিয়ার বুঝছো? কথা বলো। জি স্যার। আচ্ছা, এরপর নেক্সট। এরপর কি করব? এরপর হচ্ছে যে সিম্পল, এই যে হোল স্কয়ার সূত্রটা ভেঙে দাও। এখানে হোল স্কয়ার সূত্র ভেঙে দাও, হয়ে যাবে। তো মোটামুটি আমরা বুঝবো এক্স স্কোয়ার যা ছিল তাই প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ওয়ান। আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার মতো ওয়াই স্কোয়ার রইল। দেখো তো এই লাইনটা বুঝছো কিনা? জাস্ট আমরা সূত্র ভেঙে দিয়েছি, আর কিছু করি নাই। অঞ্জনা, ফাহমিদা, ঝুমা, শিপন কথা বলো। দেখো তো বুঝতে পারলা কিনা এতটুকু? স্যার লাইনটা আবার বুঝান, খেয়াল করি নাই। আচ্ছা বলি, এখানে আমাদের হোল স্কয়ার, তো হোল স্কয়ার থাকলেই তোমার সূত্র হবে। এখানে হোল স্কয়ার না, যেমন এখানে ওয়াই প্লাস ওয়ান হোল স্কয়ার, এটা হবে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। আবার এখানে আছে এক্স প্লাস টু হোল স্কয়ার, এটা হবে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। মানে আমাদের এখানে হোল স্কয়ারের সূত্রটা আমরা তৈরি করবো আর কি। কথা কি বুঝছো এবার? জি স্যার। ওকে, মুশফিক জয়েন করছো। মুশফিকে কি নেট চলে গিয়েছিল বা কারেন্ট চলে গিয়েছিল? জি স্যার, নেটটা চলে গেছিল। আচ্ছা দেখো, রেকর্ড চলতেছে, রেকর্ড আবার দেখে নিও। আমি কিছু অঙ্ক দিব, এরকম বাসায় করে দিও। হ্যাঁ, সিরিয়াসলি করবো এখন থেকে, কারণ সময় কম, তো অনেক অঙ্ক করতে হবে, অনেক পড়তে হবে। তো বাকিটা বুঝছো না? এই যে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র করলাম, এ স্কয়ার প্লাস টু এ প্লাস বি স্কয়ার, এখানেও সূত্র করলাম, এ বলতে এক্স, বি বলতে ওয়াই, সরি টু আর কি, তারপরে করে দিলাম এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। বুঝছো না বাকিরা? এটাকে ভাঙতে হবে, ভেঙে বোঝাতে হবে, পারবা না? শিপন আর ঝুমা পারবা? ওকে ওকে, সেতু জয়েন করছো ক্লাসে, থ্যাংক ইউ। আচ্ছা, তো ওই যে সেতু মিমের সাথে কথা হইলে যোগাযোগ করে বইলো যে স্যারের সাথে যোগাযোগ কইরো, ক্লাস করো। সেতু শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? হ্যাঁ সেতু, জি স্যার। ওকে, তো জয়েন করছো, খুশি হলাম। মিমের সাথে একটু যোগাযোগ। স্যার অনেক মিম তো অনেক অসুস্থ ছিল, এখন কি সুস্থ হয়েছে নাকি সঠিক জানি না। ও আচ্ছা, অসুস্থ ছিল, হ্যাঁ বলছিল আমারে। আচ্ছা আচ্ছা, যোগাযোগ হইলে জানাইও। আর 6 মাসের মতো সময় আছে, একটু রেগুলার ক্লাস টাস পইরো বাসায়। 6 মাসে কিন্তু অনেক কিছু করা যাবে। একটু সিরিয়াস থাকলে 6 মাসে এ প্লাস আনাও সম্ভব ইনশাল্লাহ, যদি ওরকম পড়তে পারো। তোমরা তো আসলে অফ হয়ে থাকো, অফলাইনে থাকো, তোমরা অ্যাক্টিভ হইতে পারো না, অ্যাক্টিভ হইতে হবে। তোমাদের নিয়ে যত আমি মানে প্রেশার নেই তোমাদের প্রতি, তোমরা ওরকম প্রেশার নিতে পারো না। যত খোঁজ খবর নেই তোমাদের, তোমরা ওরকম খোঁজ খবরের মতো কাজ করো না। মানে কথা বলো কম, রেসপন্স করো কম, চুপচাপ থাকো। তোমাদেরকে অ্যাক্টিভ করতে আর পারি না। এই অ্যাক্টিভ যতদিন তুমি না হইবা ততদিন তুমি পড়াও হইব না। ভালো রেজাল্ট তো দূরের কথা, পাশ করতে কষ্ট হয়ে যাব। তো এখনও 6 মাস সময় আছে, সবাইকে বলতেছি, এখানে যারা যারাই আসো সবাইকে বলতেছি, এখনও যথেষ্ট সময় আছে। 6 মাস, জুনে পরীক্ষা হবে ইনশাল্লাহ, জুন মাসে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তারপরে সেটা জুন। 6টা মাস, অনেক লম্বা সময়, অর্ধেক বছর, অর্ধেক বছর। এখনও সময় আছে, একটু সিরিয়াসলি আমার এখানে ভালো করে পড়ো। প্রত্যেক দিন আমার কথা মতো পড়ো, আমার কথাগত কাজ করো। আমি যা যা করতে বলি তা তা করো। ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট করতে পারবেন আশা করি। সবার কাছেই হয়তো বা টেস্ট পেপার বা গাইড টাইড আছে, সবার কাছেই মোটামুটি খাতা কলম বইটই সবই আছে। জাস্ট এখন পড়ার একটা পরিবেশ তৈরি করো, আর বেশি বেশি প্র্যাকটিস করো, বেশি বেশি লেগে পড়ো, বেশি বেশি পড়ো, বাসায় বসে বসে পড়ো। আর সমস্যা হলে আমাকে জানাও, আমি যে তোমাদের হেল্প করার জন্য ওয়েট করি, অপেক্ষায় থাকি। তোমরা কখন প্রশ্ন দিবা, কখন তোমরা আমাকে সমস্যা দিবা, আমি সলভ করার চেষ্টা করবো, এই অপেক্ষা থাকি। কিন্তু তোমাদেরকেই আমি ওরকমভাবে অ্যাক্টিভ করতে পারি না, বা তোমাদেরকে এরকমভাবে সিরিয়াসলি পাই না। সিরিয়াস এতটা না তোমরা সবাই। তো যারা সিরিয়াসলি পড়তেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো যারা সিরিয়াস এখনও হইতে পারো নাই, খুব তাড়াতাড়ি সিরিয়াস হও, কারণ আমাদের সময় কম। 6টা মাস দেখতে দেখতেই চলে যাবে। সিরিয়াস যদি না হইতে পারো
পড়ার প্রতি মজাও পাবা না, সিলেবাসটা মন মতো কভার হইব না। তো চেষ্টা করো আমার এই কথাগুলো শুনবার জন্য এবং কষ্ট করে এই কথাগুলো বাস্তবে প্রতিফলন করার জন্য বা বাস্তবে কাজে লাগানোর জন্য, ইনশাল্লাহ। তো যে কথাটা বললাম, মুশফিক, অঞ্জনা, ফাহমিদা, ঝুমা, শিপন, সেতু, আমার কথাগুলো বুঝতে পারছো যা বলছি? মন থাকবে? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। ওকে। তা কাজে লাগাও কথাগুলো, শুধু কান দিয়ে শুনলেই হবে না, কাজে লাগাইতে হবে। ওকে, এরপরে কাজটা কি? এরপরে কাজ হচ্ছে সবগুলো বাম পাশে নিয়ে আসো। মানে একটু যোগ বিয়োগ করো আর কি। দুই পাশে এক্স স্কোয়ার পজিটিভ চিহ্নযুক্ত কাটা দাও, কাটাকাটি। ওয়াই স্কোয়ারও পজিটিভ চিহ্নযুক্ত, কাটাকাটি। শেষ। ওয়াই প্লাস ওয়ান বাম পাশে থাকবে, ডান পাশে থাকবে 4x প্লাস 4। দেখো তো লাইনটা বুঝছো কিনা সবাই? এতটুকু বুঝছো? জি স্যার। এরপরে আমাদের সবগুলো এক পাশে রাখবো, তাহলে আমাদের লাস্ট অফ অল উত্তরটা হবে এরকম। আমাদের এখানে 4xটা যা আছে তাই, এই 2iটা বাম পাশে আনলে মাইনাস, ডান পাশে আনলে -2i হবে, আর 1 ডান পাশে আনলে মাইনাস হবে। 4 থেকে 1 চলে গেলে 3 থাকবে। তাহলে আমাদের দাঁড়াবে কি, যে 4x - 2y + 3 = 0। এটাই হচ্ছে সঞ্চার পথের সমীকরণ। এটা হচ্ছে উত্তর পেয়ে গেছি। তো দেখছো সবাই কত সুন্দরভাবে উত্তরটা পেয়ে গেলাম। অঙ্কে দেওয়া ছিল আমাদের z এর মান, আর প্রশ্ন করেছে এটা, আর এইভাবে মানগুলো বসায় প্রসেস করে আমরা এই লাস্টে 4x - 2y + 3 = 0 এই রেজাল্টটা পাইছি। আর এটাই হচ্ছে আমার অঙ্কের উত্তর। এতটুকু বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। এখন কথা হচ্ছে এটা আসলে কিসের সমীকরণ? এটা কি বৃত্তের সমীকরণ, নাকি উপবৃত্তের সমীকরণ, অধিবৃত্ত, পরাবৃত্ত, নাকি সরলরেখা? কিসের সমীকরণ সেটা বলতে হবে। তো এই সমীকরণটা কিসের সমীকরণ এটা আমি কেমনে বুঝবো? এটা বোঝার নিয়ম হচ্ছে, এখানে x এর সহগ আর y এর সহগ একই রকম না, এবং এখানে x আর y এর উপরে স্কোয়ার, কিউব, ফোর্থ এরকম পাওয়ারও নাই। তো যদি কোনো সমীকরণে x আর y এর পাওয়ারটা 1 হয়, তাহলে অবশ্যই এটা কিসের সমীকরণ হয়? সরল রেখার সমীকরণ হয়। মনে থাকবে, যদি কোনো সমীকরণে x আর y এর মানে চলকের পাওয়ার 1 হয়, শুধু 1, সেক্ষেত্রে এটা হবে একটা সরল রেখার সমীকরণ। অর্থাৎ যেই সমীকরণটা আমরা পাইলাম এটা একটা সরল রেখার সঞ্চার পথের সমীকরণ, বা সঞ্চার পথের নাম সরল রেখা। এটাই রেজাল্ট। দেখো তো সবাই সম্পূর্ণ রেজাল্টটা বুঝতে পারছো কিনা? তো এই টাইপের যত অঙ্ক আছে সকল অঙ্কের সিস্টেমটা একই সিস্টেম। যে সিস্টেমটা বুঝাইলাম এগুলো সেম সিস্টেমই হবে। তারপর এটা আমাকে সবাই জানাও, যতটুকু পড়াইছি স্যার দেখছো। x চলক 1 হয় মানেটা বুঝলাম না। মানে সরল রেখার সমীকরণ হওয়ার শর্ত হচ্ছে আমার চলক এখানে আছে দুই রকম, একটা x আর একটা হচ্ছে y, দুই রকম চলক। তো চলকের পাওয়ার হচ্ছে এখানে 1, যেমন x⁴ দেখা যাচ্ছে না যদিও পাওয়ারটা, y⁴ আমি বলতেছিলাম একটা সমীকরণের চলকের পাওয়ার যদি 1 হয় বা 1 হয়, শুধু 1 হয়, সেক্ষেত্রে এটাকে বলা হবে সরল রেখার সমীকরণ। আর যদি x² y² বা x³ y³ x4 y4 এরকম হইতো, তখন এগুলো হয়তো বা বৃত্ত হইতো কোনোটা, বা কোনোটা পরাবৃত্ত হইতো, অধিবৃত্ত হইতো, উপবৃত্ত হইতো, এরকম হইতো আর কি। ওই কথাটাই বলছি, মানে পাওয়ারটা, চলকের পাওয়ার যদি 1 হয় তাহলে সেই সমীকরণ হবে সরলরেখার সমীকরণ। এবার বুঝতে পারছো? জি স্যার বুঝছি। আচ্ছা, তো এই অঙ্কটা আমাদের কমপ্লিট। তো এরপরে বইয়ের যে আছে পরবর্তী টপিকে আমরা যাই, পরবর্তী অঙ্কে যাই। কিছু কিছু অঙ্ক দিব, এগুলো বইয়ের টপিকের অঙ্কই, তোমরা একটু করার চেষ্টা করবা, হ্যাঁ করে দিবা, আমি দেখবো ইনশাল্লাহ কতটুকু হইল। আচ্ছা, তো একটু ওয়েট করো, আমি যাচ্ছি এর পরবর্তী যে প্রশ্ন সেটা নিচ্ছি আর কি। তো আশা করি দেখলে বুঝতে পারবা। এর পরবর্তী প্রশ্নটা হচ্ছে আমাদের 8-এর।
আমরা 8-এর এই অঙ্কটা 4 নাম্বার, হ্যাঁ 4 নাম্বার না সরি আমরা এটা করছি যে হ্যাঁ 4 নাম্বারটা করছি। তো আমরা এখন এই 6 নাম্বারটা করব। হ্যাঁ এই 6 নাম্বারটাও বোর্ড পরীক্ষা আসছে। z-5 মডিউলাস ইকুয়াল টু 3। তো এই সমীকরণ সমাধান করে সমীকরণটা কি বের করব এবং সমীকরণ নাম বের করতে হবে। তো এই অঙ্কটা কোন কোন বোর্ড পরীক্ষা আসে আমরা দেখে নিই। এটা আমাদের আসে ঢাকা, দিনাজপুর, যশোর, সিলেট বোর্ড 2018 সালের 1-এর গ নংয়ে আসছে। হ্যাঁ মানে এই প্রশ্নটা 2018 সালে আসছে এই বোর্ডগুলোতে, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। তো চলো আমরা শুরু করি। z-5 ইকুয়াল টু 3 এটার সমাধান করব আমরা এখন। সবাই কি শুনতেছো, দেখতেছো? কথা বলো, জি স্যার। রেসপন্স করো। আচ্ছা এটা খুবই খুবই জি, স্যার। ছোট্ট, হ্যাঁ খুবই ছোট্ট একটা প্রশ্ন। ভেরি গুড। তো আমরা এখন শুরু করব। খুবই ছোট্ট একটা প্রশ্ন দেওয়া আছে মডিউলাস z-5 ইকুয়াল টু 3 এবং z এর মানটা দেওয়া আছে x প্লাস iy। ওকে দেওয়া আছে এটা। তো এবার দেখো আমরা এখন z এর মানটা বসা দিই ভেতরে। তো z এর মান যদি বসা দিই তাহলে আমাদের দেখতে এরকম হবে। z এর পরিবর্তে লিখব x প্লাস iy আর -5 এর মতো -5। এই যে দেখো z এর মানটা যা ছিল x প্লাস iy জাস্ট বসাই দিছি x প্লাস iy আর -5 এর মতো 5 ইকুয়াল টু 3। শেষ। বুঝতে পারছো না? আগের মতোই যে একটু আগে যেরকমভাবে ম্যাথগুলো করছিলাম ওরকমভাবেই হবে হচ্ছে। সবাই বুঝছো এতটুকু? রেসপন্স করে আমাকে জানাও। এতটুকু ক্লিয়ার? দ্রুত রেসপন্স করতে হবে, জি, সময় স্যার। কম। বাকিরা রেসপন্স জি, স্যার। করো। আচ্ছা গুড। এরপরের কাহিনীটা কি? এরপরের কাহিনী হচ্ছে আমাদের বাস্তব আর অবাস্তব আলাদা করব। এখানে বাস্তব অংশ কি বলতো? এখানে বাস্তব অংশ কি? বাস্তব অংশ কোনটা? 5। ভেরি গুড। x-5 হচ্ছে বাস্তব। তো এটা আমি এক পাশে রাখলাম ব্র্যাকেট দিয়া। মডিউলাস x-5 বাস্তব অংশ প্লাস iy হচ্ছে অবাস্তব অংশ ইকুয়াল টু 3 মতো 3 লিখলাম। বুঝছো এতটুকু সবাই? কথা বলো, বুঝছো? জি স্যার বুঝলেন। ওকে আমি একটু ওই সামনে আনতেছি, আসলে ওই গাইডটা একটু থাকতেছে না তো সমস্যা হচ্ছে এটা। একটু ওয়েট। হ্যাঁ এরপর দেখো তো বাস্তব আর অবাস্তব আলাদা করার পর আমাদের করণীয় হচ্ছে মডিউলাস আমরা তুলতে চাই। তো মডিউলাস যদি আমরা তুলতে চাই আমাকে কি করতে হবে? বর্গমূল আনতে হবে। বর্গমূল এনে বাস্তব অংশ স্কয়ার করতে হবে আর কি করতে হবে? অবাস্তব অংশ স্কয়ার করতে হবে। তো মডিউলাস তুলে দাও। তুলে দিলাম। তুলে দিতে কি করতে হয়? বর্গমূল আনতে হয়। তো এনে দাও, বর্গমূল আনলাম। এবং কি করব আমরা? ওই যে বাস্তব অংশ স্কয়ার করব এবং অবাস্তব অংশ স্কয়ার করব। তো এখানে বাস্তব অংশ হচ্ছে x-5, তো বাস্তব অংশ x-5 স্কয়ার করে নিলাম। আর অবাস্তব অংশে আমাদের আয়ের সহগটা কত? অবাস্তব অংশে আমাদের আয়ের সহগটা হচ্ছে y। তো আমি y লিখলাম, y স্কয়ার করে দিলাম, বর্গমূলের মধ্যে এটা রেখে দিলাম। দেখো তো এই লাইনটা বুঝছো কিনা সবাই? আর বলছিলাম আইটার কি হলো এখানে? আসলে আমাদের ওই যে অবাস্তব অংশ স্কয়ার করলে আই লিখতে হয় না আর কি, বুঝছো? আরে বারবার ডিস্টার্ব করতেছে একটা কাগজ। দাঁড়াও একটু সেট করে নি। সেট করতে ঝামেলা হচ্ছে, পেজ বারবার উল্টে যায় পইরা যায়, এই হচ্ছে ঝামেলা। এবার দেখো ওই যেখানে বলতেছিলাম আমি একটু আগে বুঝাইছিলাম, হয়তো বা বুঝো নাই ওইটা, হয়তো বা খেয়াল নেই এই জিনিসটা। তো আসলে আমাদের এই মডুলাস তুলতে অবাস্তব অংশ তো আই ওয়াই, তো আই ওয়াই লিখতে হয় না, আইটা বাদ দিয়ে লিখতে হয়। আয়ের সহগ কত? ওয়াই। ওয়াই লিখতে হয় এবং ওয়াইটা স্কয়ার করতে হয়। সবসময় অবাস্তব অংশ লেখার ক্ষেত্রে আইটা বাদ দিতে হবে, আইটা বাদ দিয়ে লিখতে হবে। এইবার বুঝতে পারছো শিপন? স্যার। ওকে এরপরে আমরা কি করব বলো তো?
এরপরে কাজটা কি করতে হয় মনে আছে কারো? বর্গমূলের কাজ করার পর কি করি দেখি তো, কে বলতে পারো? আর এই যে হোল স্কয়ার সূত্র যাবে না? না, সূত্র যাওয়ার আগে বর্গমূল ভ্যানিশ করতে হবে। বর্গমূল ভ্যানিশ করতে দুই পাশে বর্গ করতে হবে। দুই পাশে বর্গ করলেই বর্গমূল চলে যাবে। কথা কি বুঝছো? কারণ আমাদের বর্গমূল উঠাইতে জি হবে। স্যার। তাহলে বর্গমূল চলে গেলে দুই পাশে বর্গ হইল, ডান পাশটা বর্গ করে দিব, তার 3 স্কয়ার হবে। এবার বাম পাশে আমরা এখানে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র করে দিই। আচ্ছা, এখন এখানে আসলে আমাদের সূত্রটা করে নাই, সূত্র না করে এখানে সরাসরি উত্তর দিছে আর কি। আমি বুঝা দিই, এটা একটা সূত্র আর কি, সেটা হচ্ছে তোমার বৃত্তের সমীকরণের সূত্র। এটা কেমনে হয়, আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে গিয়ে তোমার বৃত্ত অধ্যায় যারা পড়ছিলা প্রথম পত্রে, সে বৃত্ত অধ্যায় যারা পড়ছো তারা বুঝবা। বৃত্তের সমীকরণ একটা স্পেশাল সূত্র আছে, সেই সূত্রটাই হচ্ছে এরকম। সূত্র হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কয়ার, দেখো মনে পড়ে কিনা, প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার, যেটাকে বলা হয় বৃত্তের সমীকরণ। মনে আছে তোমাদের? এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। ওকে, মুশফিক মনে আছে? পড়ছিলা তো অনেক আগে। মুশফিক মনে আছে কি? আচ্ছা বলি তো, যেখানে কেন্দ্র হচ্ছে এইচ আর কে, মানে মাইনাসের পরটা কেন্দ্র, আর ব্যাসার্ধ হচ্ছে এই আর। তো এইখানেও আমাদের যে ইয়াটা দেওয়া আছে, আমরা যে পাইছি একটু আগে, বর্গ করার পরে দুই পাশে এক্স মাইনাস 5 হোল স্কয়ার প্লাস এখানে ওয়াই স্কোয়ারকে লেখা যায় ওয়াই মাইনাস 0 হোল স্কয়ার, কারণ ওয়াই থেকে 0 গেলে ওয়াই পাওয়া যাবে, আর উপরে স্কয়ার ছিল দেখে হোল স্কয়ার, শেষ আর 3 স্কয়ার। কথাটা বুঝছো? দেখো ওয়াই থেকে লেখা যায় ওয়াই মাইনাস 0 হোল স্কয়ার। এই লাইনটা বুঝতে পারছো কিনা তাড়াতাড়ি বলো, আমাদের লিঙ্ক চলে গেলে আমরা আবার এখানে ক্লাস শেষ করবো। রাত 11:15 ক্লাস হবে, আইসিটি আসবা। এতটুকু বুঝছো? জি স্যার। এরপর দেখো এখানে আমাদের 3 স্কয়ার, তো এই যে আর স্কয়ার যেহেতু হইতো, আরটা হইতো ব্যাসার্ধ, এখানে 3 হচ্ছে ব্যাসার্ধ, কেন্দ্র হচ্ছে 50, এই যে কেন্দ্র হচ্ছে 50 আর ব্যাসার্ধ হচ্ছে 3 একক। কারণ কি, মাইনাসের পরেরটা ব্যাসার্ধ, এক্স মাইনাস 5 ওয়াই মাইনাস 0, তাহলে 5 আর 0 হচ্ছে ব্যাসার্ধ, সরি কেন্দ্র। আর আর স্কয়ার, আর বলতে স্কয়ার যার উপরে আছে সে নিচেরটা হবে ব্যাসার্ধ, শেষ। এটা একটা বৃত্তের সমীকরণ। এই হচ্ছে উত্তর, খুবই ছোট্ট, 3-4 লাইনে অঙ্কটা শেষ। তো আজকের মতো আমাদের ম্যাথ এখানেই ক্লাস শেষ।